আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে তার কি কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় অথবা যুক্তরাষ্ট্রের এজেন্ডাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা বাস্তবায়ন করবে, কতটা করতে চায়, বিনিময়ে কি চায়, এসব বিষয় নিয়ে দেশে বিদেশে নানান ধরনের আলোচনা চলছে। এবং তারই ধারাবাহিকতায় ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান তিনিও খুব খোলামেলা অনেক কথা বলেছেন। গত দুদিন আগে ওয়াশিংটন ভিত্তিকই আর এক আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির একটি সংবাদ সম্মেলনে খুব সোজাসাপটা কথা বলেছে মাইকেল কুগেলম্যান, এবং তার সম্পর্কে আমরা সবাই জানি যে তার গবেষণাধর্মী বক্তব্য যথেষ্ট কার্যকর, যথেষ্ট তথ্য উপাত্ত এবং বাস্তবতার নিরিখে তিনি আলোচনা করেন। তিনি যেটি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র এই বিষয়টি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না, আগ্রহ দেখানোর কোনো কারণও নেই। এবং বাংলাদেশের রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করে আসছিল, নানানভাবে বিভিন্ন সেক্টরে আর্থিক সহায়তা দিত, সেটি বিষয়েও তাদের আগ্রহ একেবারে তলাইতে, এবং এটাই বাস্তব। বরং যুক্তরাষ্ট্র কি চাইছে, মাইকেল কুগেলম্যান বলছেন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার স্বার্থের জায়গা থেকেই বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বিশেষ করে বাণিজ্য ইস্যুতে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপরে যে নতুন শুল্ক আরোপ করলো, তার ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে যে 37% শুল্ক আরোপ করেছে, এটি বাংলাদেশের জন্য কঠিন বাণিজ্য নীতি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আলোচনা চলছে, সে বিষয়ে পরে আসছি। এবং অবশ্যই তার যে ভূ রাজনৈতিক স্বার্থ, সে বিষয়েও নিশ্চয় কুগেলম্যান খুব খোলাসাভাবে কথা বলেছেন। তার আগে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে ফোন আলাপ হলো, সেটি নিয়েও বিভিন্ন মহলে নানান ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন যে মার্কো রুবিও ভারতের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টা ধমক দিয়েছেন, আমি জানি না। তবে আমি যেটি আলোচনা করার চেষ্টা করছিলাম ওই দিনই, যে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে করিডর ইস্যু, চট্টগ্রাম বন্দর এবং ভূ রাজনৈতিক নিরাপত্তা, কোন নিরাপত্তা, তাদের স্বার্থে যে নিরাপত্তাটি কাজ করছে, অর্থাৎ চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের যে কৌশল, সে বিষয়ে নিশ্চয় কথা বলেছেন, এবং সেটি মাইকেল কুগেলম্যান স্পষ্ট করেছেন। মানুষের সন্দেহ ওই দিন কেন তৈরি হয়েছিল যে মার্কো রুবিও কি কথা বললেন, যারা বলছেন ধমক দিয়েছেন, এটিও তাদের মনে করার কোনো কোনো ক্ষেত্রে যুক্তি থাকতে পারে। তার কারণ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তো কোনো কিছু স্পষ্ট করা হয়নি, যেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তুলে ধরা হলো যে কি কি বিষয় আলোচনা হয়েছে, এবং সেখানে স্পষ্ট যে আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনৈতিক নানান বিষয় এবং অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সেটিকে কেন্দ্র করে মাইকেল কুগেলম্যান বলছেন উভয় দেশের পক্ষ থেকে ওই ফোন আলাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে, এবং এটাই স্পষ্ট, কোনো ধরনের ভুল নেই। আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়া বলতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে নিরাপত্তা, তার দৃষ্টিতে সেটিকে সুসংহত করা, আর সেটি করতে গেলে চীনকে প্রতিহত করতে হবে, চীনকে মোকাবেলা করতে হবে, এই অঞ্চলে তার শক্তিমত্তা প্রদর্শনের বিষয়টি। মাইকেল কুগেলম্যান আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশ এ যাবৎ জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতিতে জোর দিয়ে আসছিল, সেটাই তাদের নীতি, এবং সেই নীতিতে তারা অটল ছিল। এখন পারবে কিনা সেই সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এবং সেটি করার যথেষ্ট কারণ আছে। তখন এটা এখন ওপেন সিক্রেট যে মার্কিন এজেন্ডা বাস্তবায়নে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কোনো ক্ষেত্রে কাজ করছেন। অনেকেই তো অভিযোগ করছেন, তার মধ্যে করিডোর ইস্যু, তার মধ্যে বন্দর ইস্যু, তারপর আরো নানান ধরনের এজেন্ডা আছে, এবং এই মুখগুলোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন সবচেয়ে বড়, যেটা চীনকে মোকাবেলা। এখন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে আরাকান আর্মিকে অস্ত্র দিতে চাই, এই তো যুক্তরাষ্ট্র যেটি আলোচনা এসেছে করিডোর দেওয়ার নামে। এবং আমাদেরকে বোঝানো হচ্ছিল যে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে, কিন্তু
আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অধিক সংখ্যক বেসরকারি সদস্য চীন মিয়ানমারে পাঠাচ্ছে, এ খবরও আমরা জানি। সেই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চয়ই জোট নিরপেক্ষ নীতিতে অটল থাকতে পারছে না। ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছেই, এবং এর সঙ্গে রাশিয়া নিশ্চয়ই যোগ দিবে। বাইডেনের যে প্রতিশ্রুতি ছিল সে বিষয়ে মাইকেল কুগলেমান বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বা গণতন্ত্র পুনর্গঠন সংস্কার ইস্যুতে বাইডেনের বেশ কিছু প্রতিশ্রুতি ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সঙ্গে সম্পর্ক তার খুবই ভালো। বাইডেনের লোক ছিল এরকম অনেকে বলেন। হিলারি ক্লিন্টন তো রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার খুব কাছের বন্ধু। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই ধরনের প্রতিশ্রুতির ধার তিনি ধারছেন না, বরং তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর বাংলাদেশের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন, এবং তার মধ্যে আর্থিক সহায়তা অনেক ক্ষেত্রে প্রায় তলানিতে নিয়ে এসে পৌঁছেছেন। আর চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর ইস্যুতে যদি নতুন করে বলতে হয়, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে দেওয়া যাবে না, বিএনপি সহ হাতে গোনা দুই একটি রাজনৈতিক দল বাদে আর সবাই, ইভেন জামাতও বিরোধিতা করেছে। কিন্তু চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। কিন্তু সন্দেহের যে জায়গাটি তৈরি হয়েছে, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে এটি কনফার্ম মানে তারা দিতে চাই, স্ট্রং পজিশন রয়েছে, নীতিতে অটল রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু সাইড পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি শেষ হয়ে গেছে। এই সোমবার থেকেই সম্ভবত বাংলাদেশের নৌবাহিনী নতুন করে এই বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে। তবে কতদিনের জন্য? 6 মাসের জন্য। কথা হচ্ছে কেন 6 মাসের জন্য নৌবাহিনীকে অন্তর্ভুক্ত করতে হলো? ডিপি ওয়ার্ল্ডকে ছেড়ে দিত। আমরা জানি ডিপি ওয়ার্ল্ডের 37 জন কর্মকর্তা, এর মধ্যে আবার অধিকাংশ ভারতীয়, তারা আরো 15-20 দিন আগে বাংলাদেশে চলে এসেছে, চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছেন, তারা খবরদারি করছেন, তারা তাদের নিজেদের মতন করে কোথায় বসবেন, কোথায় কাজ করবেন, রুম কক্ষ এগুলো বুঝে নিয়েছেন। শ্রমিকদের উপরেও তারা নানান ধরনের খবরদারি করছেন। কিন্তু তাহলে কেন নৌবাহিনীকে জড়ানো হলো? খুবই রহস্যজনক একটি বিষয়। আর করিডোর, যদিও প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন যে চিরে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা যারা করিডোর নিয়ে কথা বলছেন, যতই তিনি কথা বলুন না কেন, বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন রাজনৈতিক দল বলি, কনসার্ন আরো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং রাজনীতিবিদ থেকে শুরু করে কেউ তার কথায় এখনো আস্থা স্থাপন করতে পারেনি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের যে বিষয়টি, যে 37% শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশ থেকে যে কোনো পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে, সেটি কততে নামানো হবে? বাংলাদেশের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা রয়েছে সেটি কমিয়ে আনবে, যুক্তরাষ্ট্র থেকে অধিক পণ্য বাংলাদেশে আমদানি করা হবে। যুক্তরাষ্ট্র এমনকি এই কথাও বলা হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য যা যা করা যায়। আমি এই নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম যে কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা। বলা যেতে পারতো যে আমরা উভয়ের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করে যেতে চাই, সেটি না বলে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল। যাই হোক, এখন আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত বোধহয় 2-1 দিনের মধ্যে আসবে। সেটি এখন বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ নয় সেদিকে যুক্তরাষ্ট্র তাকানোর সময় নেই। যুক্তরাষ্ট্র তার এজেন্ডা বাস্তবায়ন করবে এবং এই সরকার সম্ভবত সেই পথেই হেঁটে চলেছে, এটি অনেকখানি স্পষ্ট আমাদের কাছে। সেদিক থেকে মাইকেল কুগলম্যানের যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, তার সাথে আমাদের বিশ্লেষণে কোনো পার্থক্য নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত অন্যান্য দিন নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে এবং খুব নিকট ভবিষ্যৎ, আজকের দিনে কি হচ্ছে, আগামী কাল কি হতে পারে, অথবা সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে হবে না জুনে হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করি বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক, দিল্লির যে আধিপত্য এবং চীনের নয়া প্রভাব, সেন্ট মার্টিন থাকবে কি থাকবে না, সুন্দরবনের অবস্থা কি হবে, তারপর আমাদের যে
রোহিঙ্গা সমস্যা, এগুলো নিয়ে যে সরগরম আলোচনা, আমরা যারা সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করি, এগুলো নিয়ে মূলত ঘুরিয়ে ফিরিয়ে কথাবার্তা বলি এবং জনগণ এগুলো শুনতে চায়। হয়তো একই কথা পুনরাবৃত্তি হয়, বারবার বলি। আবার সকালে যে কথা বলি, অবস্থার কারণে সে কথাগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন, বিএনপির মঞ্চে আজকে যারা আছে, কালকে গিয়ে দেখা গেল তারা চরমোনাইয়ের মঞ্চে ভিন্ন কথা বলছে। তো এখন বিএনপির মঞ্চকে নিয়ে যখন একটা কন্টেন্ট তৈরি করি, তখন যে ধরনের ভাষা থাকে, আবার যখন চরমোনাইয়ের মঞ্চে গিয়ে মানুষ অন্য কথা বলে, তখন তো ভাষা পরিবর্তন হয়ে যায়। আর আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, অনেকেই বিরক্ত হন যে আপনি সকালে এক কথা বললেন, বিকেলে এক কথা বললেন। আমি তো আসলে নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না, যা ঘটমান বা যা চলমান সে সকল বিষয় নিয়ে আমার ক্ষুদ্র বোধ বুদ্ধিতে যা আসে, যা ধরা পড়ে, সেগুলি আমি আপনাদের কাছে সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করি। তো আজকে যে বিষয়টি আলোচনা করব, সেগুলো একেবারে সাধারণের কোনো বিষয় না। এটা একটা রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, বাংলাদেশ নামক রাষ্ট্রের যে মৌলিক চরিত্র এবং এই রাষ্ট্রের যে মৌলিক পরিচয়, এই পরিচয়টি এখন টলটলায়মান। এবং এই পরিচয়ের যে সূত্র, সেই সূত্র নিয়ে রীতিমতো টানা হেঁচড়া শুরু হয়েছে। একজন মানুষের জন্ম পরিচয় নিয়ে যখন বিতর্ক হয়, যে এই সন্তানের মাকে বা এই সন্তানের বাবাকে, বহু বছর পরে যদি আবার নতুন করে সেই জিনিসগুলো শুরু হয়, তখন পুরো ব্যক্তির জীবনে, ওই পরিবারের জীবনে যে বিপর্যয় নেমে আসে, ঠিক একইভাবে আমাদের রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় পরিচয় নিয়ে কতগুলো মৌলিক সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমরা সেগুলো দিকে দৃষ্টিপাত না করে কেবলই মাত্র মানে জ্বর হলে যেভাবে প্যারাসিটামল খাওয়ার চেষ্টা করি, অনুরূপভাবে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন কবে দিবে, দেবে না, এগুলো নিয়ে আলোচনা করে আমরা সময় পার করছি। কিন্তু আমাদের এই যে রাষ্ট্রটি, এই যে ভূখণ্ডটি, যেটি মূলত 1947 সনে পাকিস্তান তৈরি করার পর একটি আকৃতি পায়, এবং এই আকৃতি কিছুটা এলোমেলো ছিল। বিশেষ করে এখন যে অবস্থা, আপনি আমাদের দক্ষিণাঞ্চলে সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, এখানে যে অনেকগুলো নতুন চর জেগে উঠেছে, এইগুলোকে নিয়ে যে মানচিত্রটা এখন আছে, এটা 1947 সালে ছিল না। কিংবা ধরুন দহগ্রাম, আঙ্গুরপোতা, এই অঞ্চলকে কেন্দ্র করে আমাদের উত্তরবঙ্গের যে মানচিত্র, এটা 1947 সনে ছিল না, এখানে কিঞ্চিত পরিবর্তন হয়েছে। এর বাইরে আমাদের যে সমুদ্রের তটরেখা এবং মহীসোপান, এখন এই আওয়ামী লীগ জমানাতে একটা আন্তর্জাতিক আদালতে সেই রায়ের পর আমাদের যে সমুদ্র সীমার যে মানচিত্র, এটা এখন যেভাবে হয়েছে, এটা আগে ছিল না। ফলে 1947 সনের যে মানচিত্র, তার থেকে 3 দফা আমাদের এই বর্তমান মানচিত্রে পরিবর্তন এসেছে। এর বাইরে যে কথাটা বলা যেতে পারে, সেটি হলো টারশিয়ারি যুগে এই যে ভূখণ্ড, যেটিকে গাঙ্গীয় বদ্বীপ বলা হয়, তো গঙ্গা নদীর যে পলি, মূলত গঙ্গা, এবং এখানে গাঙ্গোত্রী হিমবাহ থেকে যে পলি এসেছে, এটাই কিন্তু পরবর্তীতে ব্রহ্মপুত্র, ভাগীরথী, যমুনা, তারপরে শেষে আমাদের দেশের অসংখ্য নদ নদীতে বিভক্ত হয়েছে। কিন্তু মূলত এটা যে আমাদের যে ধারাবাহিকতা, এই ভূখণ্ডের যে ধারাবাহিকতা, সেটা গঙ্গা থেকে এসেছে। তো এই জন্য এটিকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ। এই গাঙ্গেয় বদ্বীপে সেই টারশিয়ারি যুগ থেকে আজ অবধি যে সভ্যতা গড়ে উঠেছে, রাজ্য গড়ে উঠেছে, রাজধানী গড়ে উঠেছে, সভ্যতা, কৃষ্টি এবং কালচার গড়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে যে বর্তমান যে মানচিত্র, এই মানচিত্রটি মূলত 1947 সনে র্যাডক্লিফ যে মিশনটা এসেছিল, সেই মিশনের প্রেক্ষিতে, ক্রিপস মিশনের প্রেক্ষিতে, তারপরে আরও অনেক ইংরেজরা এই দেশ ভাগের জন্য যে সকল রাজনৈতিক, ভৌগোলিক যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তার প্রেক্ষিতে যে মানচিত্রটি রচিত হয়েছে মোরললেস,
এরকম মানচিত্র ৫,০০০ বছরের মোটামুটি রাজনৈতিক ইতিহাস বাংলাদেশে লিখা যায় প্রথম রাজা জগদত্ত মহাভারতের যুগে। আমাদের এই অঞ্চলের প্রথম রাজার নাম জগদত্ত, যখন কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুগে। তো তখন থেকে যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসের মধ্যে প্রথম ১৯৪৭ থেকে আজ অবধি আমরা যে মানচিত্রটি ধারণ করেছি, এরকম একটি ভূখণ্ড আমরা পেয়েছি। এর আগে এরকম সেইভের কোনো ভূখণ্ড আমাদের ছিল না। ১। ২ নম্বর হলো যে এখন যে রাজনৈতিক বিধি ব্যবস্থা, যে সার্বভৌমত্ব, তারপরে শতভাগ বাঙালিপনা আমাদের শাসকদের মধ্যে, এটাও ৫,০০০ বছরের আগে কখনো ছিল না। আর এ কারণে কি হয় যে আমরা আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধকে আমরা সারা জীবনের অর্জন বলি। আর বঙ্গবন্ধুকে আমরা হাজার বছরের নয়, মহাকালের শ্রেষ্ঠ বাঙালি বলি। এর কারণ হলো যে এই ভূখণ্ডে জন্ম নেয়া কোনো বাঙালি একটা রাজ্য প্রতিষ্ঠা করেছে অথবা একটা রাষ্ট্র কায়েম করেছে। এই ইতিহাস এই বাংলায় গত ৫,০০০ বছরে নেই। শেখ মুজিবুর রহমানকে আপনি যত তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, যত কিছু বলেন, তার নেতৃত্বে, তার নামে এই গাঙ্গেয় বদ্বীপে যে একটি মানচিত্রের জন্ম হয়েছে, একটি পতাকার জন্ম হয়েছে, একটি পাসপোর্ট তৈরি হয়েছে, একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে, একটি সংবিধান হয়েছে। এই জিনিসটি বাঙালি জীবনের ৫,০০০ বছরের রাজনৈতিক ইতিহাসে অন্য কোনো বাঙালির দ্বারা হয়নি। শাসক ছিল, রাজা ছিলেন, বাদশা ছিলেন, অনেক মেধাবী মেধাবী মানুষ ছিলেন, রাজ্যের বিস্তৃতি ছিল বিশাল। মানে এখন যে আমাদের মানচিত্র, এর ২০-২৫টি মানচিত্রের সমান রাজ্যের বিস্তৃতি ছিল বিভিন্ন সময়টিতে। কিন্তু আজকের এই যে সত্তা, স্বাধীন সত্তা, এটা ৫,০০০ বছরে ছিল না। এই জন্য বিবিসি বলেন, যা কিছু বলেন, ওই একজন শেখ মুজিবুর রহমান। কেউ বলেন তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন, কেউ বলেন টেনে টুনে নকল করে বিএ পাশ করেছেন, কেউ বলেন বাংলা বলতে পারেন না, ইংরেজি টেনে টেনে বলেন, কেউ বলেন সরোয়ার্দির বডিগার্ড, হোয়াট এভার মেবি, যাই বলেন না কেন, সারা দুনিয়া তাকেই সর্বকালের সেরা বাঙালি হিসেবে, সর্বকালের সেরা বাঙালি হিসেবে ১ নম্বর বাঙালি বলে অভিহিত করেছেন। এটাই বাস্তবতা। তো এই যে একটা ইতিহাস রচিত হয়েছে, আপনি হাসান হাফিজুর রহমানের সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাসের ভলিউমগুলো কখনো উল্টিয়েছেন কিনা, পড়েছেন কিনা আমি জানি না। কিংবা ধরুন অন্নদাশঙ্কর রায়ের সেই যে বিখ্যাত কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতা, সেটি আপনি কতবার পড়েছেন? যতদিন রবে পদ্মা যমুনা মেঘনা বহমান, ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান। এটা আপনি কতবার পড়েছেন? আচ্ছা, এখন এরকম একটা কবিতা ডক্টর ইউনূসকে নিয়ে রচনা করেন, অন্য কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে রচনা করেন, শেরে বাংলাকে নিয়ে রচনা করেন, দেখেন তো আসে কিনা, নেতা কিভাবে তৈরি হয়। কিংবা ধরুন একটা গান যে তৈরি হয়েছে, শুনে একটি মুজিবরের তরে লক্ষ মুজিবরের ধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গানটিকে ফাইট করার জন্য, বিট দেওয়ার জন্য, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, কিংবা নতুন বাংলাদেশ, গড়ব মোরা, কত কিছু তৈরি হয়েছে। দেখেন তো সেই গানটা, একজন মুজিবরের নাম নিয়ে যে গানটা, এরকম একটা গান আপনি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লিখতে পারেন কিনা, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে লিখতে পারেন কিনা, লিয়াকত আলী খানকে নিয়ে লিখতে পারেন কিনা, বা হুসাইন মোহাম্মদ এরশাদকে নিয়ে লিখতে পারেন কিনা, দেখেন তো হয় কিনা। এটাই হলো যে মানুষের হৃদয়ের সঙ্গে, ইতিহাসের সঙ্গে যে একটা মেলা বন্ধন, এই বন্ধনটা প্রকৃতিগতভাবে তৈরি হয়ে যায়। একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আপনি শত চেষ্টা করেও একটা বিড়ালকে রয়্যাল বেঙ্গল টাইগার বানাতে পারবেন না, আল্লাহ এভাবে তৈরি করে দেয়। তো এনিওয়ে, এভাবে নেতার জন্য গান তৈরি হয়েছে, দেশের জন্য গান তৈরি হয়েছে। কি গান? সবকটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি। একটা গান তৈরি করেন তো এভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে। কিংবা
সোনা সোনা সোনা, লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি। একটা গান তৈরি করেন তো এভাবে বাংলাদেশকে নিয়ে, একটা নতুন ভূখণ্ডকে নিয়ে এভাবে একটা গান তৈরি করেন তো। আমারই দেশ সব মানুষের, গরিবের, মজুরের, এই যে গানটা, একটা গান এইভাবে একটা গান রচনা করেন তো। কিংবা জাতিসংঘ দ্বারা নজরুল ইসলাম এটা তৈরি করেছে, যাকে বলা হয় বাংলাদেশ তৈরি করার আগে আমার সমান না আর বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা তৈরি করেছে বা রচনা করেছেন রবীন্দ্রনাথ। এটাকে বাদ দেন, বাদ দিয়ে অন্য যে গানগুলো, অন্য যে কবিতাগুলো, অন্য যে ইতিহাসগুলো, মাকে মনে পড়ে, কিংবা আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর সেই কবিতা তৈরি করেন না। আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে, আচ্ছা এরকম একটা সাহিত্য আপনি এরশাদ জামানাতে এরশাদের পত্র নিয়ে তৈরি করেন। মুক্তিযুদ্ধকে নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে, এরকম একটা সাহিত্য এই যাকে বলা হয় 2024 সনের যে অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা আপনারা বলছেন, আমরা বলছি, এটা নিয়ে তৈরি করেন তো, দেখেন হয় কিনা। যদি করতে পারেন তাহলেই মনে করবেন যে আপনি 1971 সনকে বিট করতে পারেন। আওয়ামী লীগের যে 1971 সনের ন্যারেটিভ, সেই ন্যারেটিভ বা তাদের যে বক্তব্য, তাদের যে দৃষ্টিভঙ্গি, আমি একমত নই। কিংবা মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ড, তার সিদ্ধান্ত, আমি অবশ্যই একমত নই। কিন্তু 1971 সনের 16ই ডিসেম্বর পর্যন্ত, 47 সন থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে ইতিহাসের যে ধারাবাহিকতা, সেই ইতিহাসের ধারাবাহিকতায় যে মানচিত্র তৈরি হয়েছে, যে পতাকা তৈরি হয়েছে, যে আবেশ তৈরি হয়েছে, যে আবেগ তৈরি হয়েছে, যে ইতিহাস এবং ঐতিহ্য তৈরি হয়েছে, সেই ঐতিহ্যটি সকলের, সকলের সেই ঐতিহ্যকে আওয়ামী লীগ একা নেওয়ার চেষ্টা করেছে। এর দায় আওয়ামী লীগকে বিভিন্ন সময় বহন করতে হয়েছে এবং এখন হচ্ছে, আগামীতে হবে। তো আওয়ামী লীগকে আক্রমণ করতে গিয়ে যারা ভুল করে 71কে আক্রমণ করে, এটা আমাদের এই যে রাজনীতির যে শ্রেণী চরিত্র, এই শ্রেণী চরিত্রে আমরা আমাদের যে অস্তিত্ব, এটি হারাতে বসবো। আপনারা জানেন যে রাজনৈতিক কারণে 1971 সনে জামায়াত ইসলামী বাংলাদেশে বিরোধিতা শুধু করেনি, তারা সশস্ত্র যুদ্ধ করেছিল। অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে তারা যুদ্ধ করেছিল, তাদের সশস্ত্র বাহিনী ছিল, এবং যুদ্ধাপরাধ বলতে যেটি বোঝায় সেটি তারা করেছিল। যেমন ধরুন, আমরা যদি 2024 সনে সেনাবাহিনীর সঙ্গে ছাত্রলীগের একটা বাহিনী হতো, কারাকার বাহিনী, রাজাকারের নামের পরিবর্তে কারাকার বাহিনী। যুবলীগের একটা বাহিনী হতো আলবদরের পরিবর্তে আল টটর বাহিনী। তারপরে যুব মহিলা লীগের ধরেন একটা বাহিনী হতো গুংসা বাহিনী। এবং সেনাবাহিনী, পুলিশ, এরা মানে তাদের অস্ত্র শস্ত্র এই সমস্ত গুংসা বাহিনী, টারাকার বাহিনী এদের হাতে দিত। এবং এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, এটি 30 লাখে না হোক 3 লাখে পৌঁছে যেত। ধরুন 3 লাখ, সবাই বলে যে 1971 সনে 30 লাখ শহীদ নেই, 3 লাখ, শেখ মুজিব ভুল করে 30 লাখ বলে ফেলেছে, হোয়াট এভার মেবি। 9 মাসে 3 লাখ লোককে আপনি হত্যা করে দেখেছেন? কতগুলো লাশ একত্র হয়ে 3 লাখ লাশ হয়, কেমন দেখায়? 3 লাখ লাশ একত্র করলে কত বড় একটা পিরামিড তৈরি হয়। 3 লাখ লাশের মধ্যে কয়টা নারী, কয়টা শিশু, কয়টা বৃদ্ধ বনিতা রয়েছে? আর এই যে 3 লাখ লাশ সরাসরি যদি হত্যা করা হয়, তাহলে 2 কোটি লোক যে ভারতে পালিয়ে গেছে, তাদের মধ্যে 9 মাসে কতজন লোক মারা গেছে? তাদের সংখ্যা কত? আসার পথে কত লোক মারা গেছে, যাওয়ার পথে কত লোক মারা গেছে? কলকাতাতে বসে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 2 কোটি লোকের মধ্যে কত লোক মারা গেছে? এটা হিসাব করেন তো। সেগুলোকে আপনি কিভাবে ধরবেন? স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, ম্যালেরিয়া, রোগাক্রান্ত, না যুদ্ধাহত? কত হয়? এনিওয়ে, এগুলো নিয়ে বিতর্ক দরকার নেই। কিন্তু যেটি সাধারণ মানুষ বলে যে একেবারে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনী, তার দোসর রাজাকার আলবদররা ডাইরেক্ট গুলি করে যদি 30 লাখের পরিবর্তে 3 লাখ লোক মেরে থাকে, এবং সেই 3 লাখ লোক যদি 2024 সনে আসতো, অর্থাৎ 7.5 কোটির মধ্যে যদি 3 লাখ হয়, তাহলে 18 কোটিতে 6 লাখ লোক মরার কথা, তাই না? তো সেই 6 লাখ লোক যদি 2024 সনে মারা যেত, এবং এই মৃত্যুটার মধ্যে যদি ছাত্রলীগ, যুবলীগ সরাসরি অস্ত্র দিয়ে এই গুলাগুলি করে
মারত, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের, আওয়ামী লীগের অবস্থা কেমন হতো একবার একটু চিন্তা করেন তো। যেমন হতো ঠিক তেমনই কিন্তু অবস্থা সেই জামায়াত ইসলামীর অথবা তাদের যে সংগঠন সেই রাজাকার আলবদর আশ-শামস, এই জায়গাটাকে কিন্তু বিভেদ সৃষ্টি করার, বিসংবাদ সৃষ্টি করার চেষ্টা না করে বঙ্গবন্ধু এই জায়গাটাতে মিনিমাইজ করেছিলেন জাতীয় ঐক্যের স্বার্থে, ইসলামের স্বার্থে। এর কারণ হলো যারা এই শান্তি বাহিনীতে ছিলেন, রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, যত ক্রাইমই তারা করেন না কেন, তাদের দাড়ি এবং টুপি থাকার কারণে সাধারণ মানুষের একটা আবেগ এবং অনুভূতি ছিল, যেটিকে বঙ্গবন্ধু শ্রদ্ধা করেছিলেন, ক্ষমা করেছিলেন। একেবারে দৃশ্যমান যে বিচারগুলো না করলেই নয়, সেই বিচারগুলো তিনি করেছিলেন এবং কিছু বিচার রেখে দিয়েছিলেন ভবিষ্যতের জন্য, যেটি করতে গিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে। এই বিচারটি আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে এতে কোনো সন্দেহ নেই।